আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসল্লা মসজিদে নেওয়া হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে শুরু হয়েছে রাষ্ট্রীয় আয়োজন। এরই মধ্যে তৈরি হয়েছে জনস্রোত, যোগ দিতে শুরু করেছেন দেশি বিদেশি প্রতিনিধিরা। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জাতীয় পতাকায় মোড়ানো আয়াতুল্লাহ আলী খামেনির কফিন, সাথে রাখা জ্যেষ্ঠ কন্যা জামাতা ও 14 বছর বয়সী নাতনি। নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির স্ত্রীর কফিনও। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা ও পরিবারের সদস্যদের মৃত্যুর পর এই প্রথম প্রকাশ্যে আনা তাদের কফিন দেখে শোকে বিহ্বল হয়ে পড়েন দেশের শীর্ষ নেতৃত্ববৃন্দরা। শ্রদ্ধা জানাতে দেখা যায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যাওয়া সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গকেও। গ্র্যান্ড মোসাল্লার বাইরেও জড়ো হয়েছেন হাজারো মানুষ। কারো হাতে ইরানের পতাকা, কারো বুকে খামেনির ছবি। কেউ কাঁদছেন, কেউ প্রার্থনায় মগ্ন, কেউ আবার স্লোগানে মুখর করছেন রাজপথে। মনে হচ্ছে আমি যেন আবার আমার বাবাকেই হারাচ্ছি। বুকের ভেতরটা ভীষণ ভারী লাগছে, তাই ঘরে থাকতে পারিনি, মানুষের মধ্যে এসেছি। এতে কিছুটা হলেও মনে হয় কষ্ট কমতে পারে। তেহরানের পথে পথে বসানো হয়েছে মুষ্টিবদ্ধ হাতের প্রতীক সংবলিত ব্যানার ও ভাস্কর্য। জনগণকে বার্তা দেয়া হয়েছে ইসলামী প্রজাতন্ত্রের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার। দেয়া হয়েছে কড়া নিরাপত্তা। শনিবার তেহরান থেকে শুরু হবে খামেনির শেষ যাত্রা। ইরান ছাড়াও কোম, মাশহাদ শহর ও প্রতিবেশী ইরাকেও নেওয়া হবে 86 বছর বয়সী এই নেতার মরদেহ। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির জানাজার মতোই এবারও বিপুল সমাগমের মাধ্যমে সরকারের প্রতি জনসমর্থন প্রদর্শনের চেষ্টা করছে তেহরান। বিশ্লেষকদের মতে এই আয়োজন একদিকে সরকারের অভ্যন্তরীণ অবস্থানকে শক্তিশালী করবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরবর্তী স্থায়ী সমঝোতার আলোচনায় এবং হরমুজ প্রণালীকে ঘিরে কৌশলগত অবস্থানেও প্রভাব ফেলতে পারে। কথা আছে আগামী 9 জুলাই নিজ জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে দাফন করা হবে আলী খামেনিকে। ঋতু সাহা, চ্যানেল 24। ইউরোপ জুড়ে তীব্র গরমে বাড়ছে মৃত্যু। কেবল ফ্রান্স আর স্পেনেই প্রাণ গেছে 3 শতাধিক মানুষের। জার্মানিতেও প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। ফ্রান্স এবং পর্তুগাল থেকে তাপদাহের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব ফ্রান্সে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। হাবিব, মৃত্যুর সংখ্যা কত বেড়ে দাঁড়ালো আর সরকার কি ধরনের ব্যবস্থা নিচ্ছে এই পরিস্থিতিতে? আমি যখন আপনার সাথে এখানে কথা বলছি, জাস্ট তার 1 ঘন্টা আগে এখানকার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফেন রাইস তিনি আমাদেরকে জানিয়েছে 22 থেকে 28 তারিখ পর্যন্ত তাপপ্রবাহে 2025 জন মৃত্যুবরণ করেছে। আর এই 2025 এটি অফিসিয়াল ডিক্লারেশন, কিন্তু পাবলিক হেলথ থেকে আবার জানিয়েছে এটি 2000-এর ছাড়িয়ে 3000-এর কাছাকাছি। এটা হলো পরিসংখ্যান, আপনাকে বললাম। বাস্তবিক আরো ভয়াবহ অবস্থা। এই তাপ প্রবাহে যারা বৃদ্ধরা বাসায় বসবাস করত, এখন জানা যাচ্ছে তারা বাসাতেই মৃত্যুবরণ করেছে এবং বিভিন্ন ভাবে প্রতিবেশীদের মাধ্যমে, স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে এটা জানা যাচ্ছে এবং এই অবস্থা আরো ভয়াবহ হবে। কারণ পরবর্তী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ 40 থেকে 45 ডিগ্রি যাবে বলে সাবধান করেছে ফ্রান্সের আবহাওয়া সংস্থা থেকে। আর এখন যে অবস্থার পরিপ্রেক্ষিতে সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে, তার প্রথম যে ব্যবস্থা নিয়েছে, সবাইকে অনুরোধ করেছে কোনোভাবে বাসাতে গরম অবস্থায় অবস্থান না করতে, খোলা জায়গায় যেতে। পাশাপাশি প্রচুর পরিমাণের এয়ার কুলার এবং শীতাতাপ নিয়ন্ত্রিত মেশিনের চাহিদা বেড়েছে এবং সবাই কিন্তু এখন অভ্যস্ত হচ্ছে বাসায় এই শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবহার করার। পাশাপাশি এই দেশের সরকার বলেছে যে কোনো ইমার্জেন্সিতে একটি নাম্বার চালু করেছে, সেখানে ফোন দিতে সাথে সাথে তাদেরকে যারা সমস্যার সম্মুখীন হবে তাদের ব্যবস্থা করতে। আর একটা ভয়াবহ অবস্থার কথা আপনার মাধ্যমে আমি জানিয়ে রাখি, সেটি হলো যে 1 সপ্তাহ ধরে দক্ষিণ ফ্রান্স, মানে আমি যে শহরে আছি এর আশেপাশে দাবানল, 3টি দাবানল, মার্সাই থেকে 3টি দাবানল সৃষ্টি হয়েছে, যেখানে আজকে
স্বাস্থ্যমন্ত্রীর সাথে এখানকার দমকল বাহিনীর প্রধান তিনিও আসছেন। 500 কর্মী নিয়োজিত রয়েছে, কোনোভাবেই দাবানলগুলো নিয়ন্ত্রণে আনতে পারছে না। প্রচুর বাতাস হচ্ছে, আর পাশাপাশি সবাইকে এই সময়টায়, এই শুষ্ক সময়টায় বনের বা আগুনের কোনো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এবং এই এই যে দাবানলটা হয়েছে, এটা কিন্তু দুইজন ব্যক্তি যারা বারবিকিউ করতে যেয়ে সেখান থেকে আগুন লেগে কিন্তু এই দাবানল সৃষ্টি হয়েছে। সুতরাং এইরকম পরিস্থিতি যাতে আর না সৃষ্টি হয়, সবাইকে এই ব্যাপারে সতর্ক করতে বলা হয়েছে। আর ফ্রান্সের যারা বসবাস করছেন বাইরের প্রবাসীরা, তাদেরকে জন্য আরেকটা নির্দেশনা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশি এবং এশিয়ান যারা আছে তাদেরকে। এরা সাধারণত বিভিন্নভাবে অবৈধভাবে রোদে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকে, বাইরে রঙের কাজ, বিভিন্ন এই জাতীয় কাজ, এবং এদেরকে সতর্ক করা হয়েছে যাতে তাপমাত্রা যখন 40 এক্সিট করবে সেই সময় তারা জন্য এইসব কাজে নিয়োজিত না হয়, বা তাদের মালিককেও নির্দেশনা দিয়েছে যে এইসব কাজে তাদেরকে নিয়োজিত না করা হয়। এইভাবে সার্বিকভাবে চেষ্টা করছে ফ্রান্সের সরকার যে তাপ প্রবাহটাকে কোনোভাবে মোকাবেলা করার জন্য। কারণ 2023 সালে এটি 15,000 লোক মারা গিয়েছিল। সেইটা তারা বারবার আশ্বস্ত করছে যে এরকম কিছু এবার আর ঘটবে না। আমরা এইটা যাতে না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলো আমরা গ্রহণ করব। এই ছিল হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন। আমরা চলে যাচ্ছি পর্তুগালে আছেন আমাদের সহকর্মী ওমর আকমল। ওমর, শুনছিলাম ফ্রান্সের তাপদাহের পরিস্থিতি, পর্তুগালের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। পর্তুগালের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো বলা চলে। আহ, ফ্রান্স এবং স্পেনের পরে কিন্তু পর্তুগালের আবহাওয়া গত পরশুদিন থেকে শুরু হয়েছে। আজকে তুলনামূলক গরম কিছুটা বেশি। পর্তুগালে 18 জেলার মধ্যে 12 জেলার মধ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং এই গরমের ফলে দাবানলেরও কিছুটা আশঙ্কা করা হচ্ছে। এই জন্য সরকারিভাবে সরকার আগে থেকে সতর্কতা অবস্থান তৈরি করেছে, এবং দমকল বাহিনী যারা রয়েছে তাদেরকেও সতর্ক অবস্থানে রেখেছেন, জরুরি অবস্থানে রেখেছেন। এবং আমরা জানি পর্তুগালে দমকল বাহিনীর মধ্যে গত বছর যারা দাবানলে পুড়ে গিয়েছিল, ওই দাবানলে পোড়া থেকে আমাদের বাংলাদেশিরাও কিছুটা ভূমিকা পালন করেছে। দাবানলের গ্রুপদের সাথে তৈরি হয়েছে, ওরাও ওই গ্রুপের সাথে সংযুক্ত হয়ে পর্তুগালেই কিছুটা আগুন নিয়ন্ত্রণ করেছে। এবং যারা বন জঙ্গলে মোটামুটি কৃষি খামারে কাজ করছে তাদেরকে সতর্ক করছে, এবং সরকারিভাবে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে শীতাতপ নিয়ন্ত্রিত অস্থায়ী ঘর করছে যাতে মানুষ স্বস্তি পায়। এবং মেট্রো স্টেশন গুলাতে এসির ব্যবস্থা করা হচ্ছে পর্তুগালে। এবং পর্তুতে যদি বলি, পর্তুতে তুলনামূলক কিছুটা গরম কম থাকে, আর লিসবন এবং সেতুবাল, কোইম্ব্রা, লেরিয়া এলাকাতে প্রচুর গরম থাকে। সরকার ইতিমধ্যে ওই 4 জেলাকে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, এবং পাশাপাশি আরো 8টি জেলাকেও রেড অ্যালার্ট জারি করেছে। পর্তুগালের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, কিন্তু সরকার যথেষ্ট চেষ্টা করছে যেন কোনোভাবে দাবানল সৃষ্টি না হয় এবং কোনোভাবে যেন মৃত্যুবরণ না করে। তো এই ছিল আমার কাছে পর্তুগালের সর্বশেষ অবস্থা। ওমর, আপনাকে ধন্যবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 91 জন। শহরটির মেয়র এই হামলাকে যুদ্ধ শুরুর পর রাজধানীর উপর সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছেন। হামলায় আবাসিক ভবন, একটি অ্যাম্বুলেন্স স্টেশন ও বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডনেৎস্কি জেলায় একটি 9তলা আবাসিক ভবনের অংশ ধসে পড়ে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। নিরাপত্তার জন্য প্রায় 52,500 মানুষ, যার মধ্যে 4,500 শিশু রয়েছে, কিয়েভ মেট্রোর ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নেয়। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে মস্কোর দাবি, ইউক্রেনের হামলার জবাবে সামরিক হামলায় আঘাত হানা হয়েছে এবং তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে হামলায় ইউক্রেনের রেড ক্রসের একটি গুদামও ধ্বংস হয়েছে। এতে প্রায় 3,20,000 ত্রাণ সামগ্রী নষ্ট হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদারে চুক্তি সই করেছে লেবানন, সিরিয়া।
বৈরুতে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালামের সাথে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানির বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে নওয়াব সালাম জানান, বৈদ্যুতিক সংযোগ, পরিবহন, বাণিজ্য, সীমান্ত পারাপার সহজীকরণ এবং দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে। নতুন গঠিত কমিটি এসব ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে সমন্বয়কের ভূমিকা পালন করবে। আসাদ আল শাইবানি বলেন, এই কমিটি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে অংশীদারিত্ব, নিরাপত্তা সমন্বয় ও বিস্তৃত সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আরও বলেন, সিরিয়া লেবাননের স্থিতিশীলতার পক্ষে এবং অতীতের নেতিবাচক সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে যেতে চায়। এই সফরটি 2024 সালের ডিসেম্বরের বাশার আল আসাদ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরুর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তাপদাহের খবর জানাতে ইতালির মিলান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিয়ন, মিলানে তাপদাহ এখন কেমন দেখছেন? মৃতের সংখ্যা কত দাঁড়িয়েছে? আপনাকে ধন্যবাদ। তাপদাহের যেই বিশেষ করে ইউরোপের মধ্যে যে গরম আসলে গত সপ্তাহে গিয়েছে, এখন কিন্তু সেই গরমটি আসলে নেই বললেই চলে। স্থিতিশীল অবস্থায় বর্তমানে আছে। বিশেষ করে মিলান, রোম, তোরিনো বিভিন্ন শহরে কিন্তু ইতিমধ্যে কিন্তু গরমের যে তাপপ্রবাহের যে যেটি বৃদ্ধি ছিল গত সপ্তাহে, সেটি কিন্তু এখন কমে আসছে। তো মৃত্যুর সংবাদ আসলে গেল সপ্তাহে যেই মৃত্যুটি আসলে হয়েছে সেটি কিন্তু আপনাদের জানিয়েছিলাম এর আগে। 5 জন কিন্তু এই তাপপ্রবাহে মারা গিয়েছে এবং প্রায় 20টি শহরে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। বর্তমান অবস্থায় ইতালির মিলান শহর থেকে নিয়ে তোরিনো সব জায়গায় কিন্তু স্থিতিশীল আছে এবং গরমের তাপ প্রবাহ কিন্তু কিছুটা কমে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু যেই সরকারি যেই সুযোগ সুবিধাগুলো আসলে দেওয়া ছিল সেগুলো কিন্তু শিথিল করা হয়েছে। হয়তোবা আগামী সপ্তাহ থেকে এই গরমের তাপপ্রবাহটা আরো বৃদ্ধি পাবে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যম থেকে। রিয়ন, সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছে এই পরিস্থিতি মোকাবেলায়? সরকার আসলে যে ধরনের ব্যবস্থাগুলো নিয়েছে, বিভিন্ন উপশালাগুলো আছে, বিশেষ করে মেট্রো এবং ট্রেন, এই যানবাহন গুলো কিন্তু এড়িয়ে যাওয়ার কিন্তু তারা দিক নির্দেশনা দিয়েছে এবং অতীব জরুরি ছাড়া কিন্তু ঘর থেকে কিন্তু তারা বের হতে বারবার তারা নিষেধ করেছে এবং সাথে কিন্তু পানীয় কোমল পানীয় কিন্তু সাথে রাখার কথা কিন্তু বলা হয়েছে এবং বিভিন্ন স্বাস্থ্যকর্মী যারা আছে তারাও কিন্তু 24 ঘন্টায় কিন্তু মাঠে ছিল। রিয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইতালির তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাতারে চলমান আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 1% বেশি কমে 4 মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.38 কমে $71.57 এবং মার্কিন WTI ক্রুডের দাম 92 সেন্ট কমে $68.58 লেনদেন শেষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারে ইরানের সাথে আলোচনা ভালোভাবে এগুচ্ছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ কমেছে। বিশ্লেষকদের মতে, সরবরাহ পরিস্থিতির উন্নতির প্রত্যাশায় আগামী দিনে তেলের দাম আরও কমতে পারে। একই সাথে ওপেক প্লাস জেট কমিটি আগস্ট থেকে তেল উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত 40 জন। এ ঘটনায় আহত আরও 8 জন। শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রবেশের পরপর দুর্ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসটি কোয়েটা থেকে 36 জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। পরে বাসটিতে ওঠেন পথে বিকল হয়ে পড়ে আরেকটি বাহনের যাত্রীরা। মরদেহগুলোর বোঝ জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত প্রেক্ষাপটে কক্সবাজারের টেকনাফ সীমান্তে
নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিজিবি। সীমান্ত জুড়ে স্থল টহলের পাশাপাশি নাফ নদীতে নৌ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তবে আজকে সীমান্তে তেমন গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে আশঙ্কা দেখা দিয়েছে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের। যদিও সীমান্তে অনুপ্রবেশ চোরাচালান রোধে সতর্ক অবস্থায় আছে বিজিবি। এদিকে এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওপারের সীমান্তবর্তী এলাকাগুলোতে। গেল বুধবার রাত থেকে রাখাইন রাজ্যের মংডু ও আশেপাশের এলাকায় কয়েক দফা বিমান হামলা চালায় জান্তা বাহিনী। যে কোনো মুহূর্তে আমাদের অভ্যন্তরে এসে এই গোলাবারুদগুলো পড়তে পারে। সরকারের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আমরা যারা স্থানীয় আছি তারা যাতে গুজবে খান না দিয়ে সরকার যাতে আমাদেরকে আশ্বস্ত করে। তাদের অভ্যন্তরীণ যুদ্ধ তাদের ভিতরে থাকতে হবে। এখানে যাতে কোনো ধরনের বোমার শব্দাংশ এবং অগ্নেয়াস্ত্র যাতে এখানে না আসে, এই জন্য সরকার আশা করি বাংলাদেশে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই বিষয়ে জানানো হয়েছে। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।